ভাবো তুমি নিজের শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলেছো। তুমি সবকিছু দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, কিন্তু কিছু করতে পারছো না। প্রত্যেক মানুষই তার ভালোবাসার মানুষকে বিশ্বাস করে, কিন্তু সেই ভালোবাসার মানুষই যদি তার পিঠে ছুরি মারে, তখন কি আর কাউকে বিশ্বাস করা যায়? কখনো কখনো একটা মিথ্যে হাসি একটা ছুরির থেকেও বেশি ক্ষতিকারক হতে পারে। আজকে আমি এমন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যে মুভিটা দেখার পর সেই মুভির গল্পটা তোমাদের ব্রেন নিয়ে খেলবে। তো সিনারিও এক্সপ্লেনেশন প্রেজেন্ট গেট আউট, 2017 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর মিস্ট্রিতে ভরা একটি মুভি, যার IMDb রেটিং 7.8 আউট অফ 10। চলো শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় অ্যান্ড্রু নামের একটি ছেলে তার প্রেমিকার সাথে ফোনে গল্প করতে করতে এডওয়ার্ড নামের একটি গলিতে ঢুকে পড়ে। এডওয়ার্ড হলো একটি রাস্তার নাম, কারণ নাম ভেবে নিও না জানো। এবার অ্যান্ড্রু বুঝতে পারে সেই জনহীন রাস্তায় গাড়ি করে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু কেন? অ্যান্ড্রু ঘাবড়ে গিয়ে সেই রাস্তা থেকে পালাতেই যাবে, ঠিক সেই সময় গাড়ির দরজা খুলে একজন অপরিচিত লোক অ্যান্ড্রুকে কিডন্যাপ করে নেয়। এরপর কিছু মাস কেটে যায়। ক্রিস নামের একটি অনাথ ছেলেকে আমরা দেখতে পাই। ক্রিস একটা ফ্ল্যাটে একাই থাকে। একদিন সকালে ক্রিসের সুন্দরী প্রেমিকা রোজ ক্রিসের সঙ্গে দেখা করতে আসে। রোজ নিজের বাড়িতে বাবা মার সাথে দেখা করাতে ক্রিসকে নিয়ে যেতে এসেছে, কিন্তু ক্রিসের মনটা খারাপ, কারণ রোজ খুবই সুন্দরী একটি ফর্সা মেয়ে আর ক্রিস একটি কালো আমেরিকান। তাই ক্রিস ভাবতে থাকে হয়তো ক্রিসকে রোজের বাবা মা মেনে নেবে না। কিন্তু রোজ বলে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমার বাবা মা খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে আর তোমাকেও খুব ভালোবাসবে। যদি সম্ভব হতো আমার বাবা এবারেও বারাক ওবামাকেই ভোট দিত। তুমি তো চলো একবার আমার বাড়ি, তারপর তো তুমি বুঝতে পারবে। ক্রিস রোজের সাথে বেরিয়ে পড়ে। রাস্তায় ক্রিস নিজের একমাত্র বন্ধু রডকে ফোন করে বলে, আমি রোজের বাড়ি রোজের বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি কিছুদিন পর ফিরবো। ঠিক এই সময় হঠাৎ ক্রিসদের গাড়ির সামনে একটি হরিণ চলে আসে। যদিও ক্রিস আর রোজের কোনো ক্ষতি হয় না, কিন্তু বেচারা হরিণটা মারা যায়। এবার পুলিশ এসে রোজের আইডি কার্ডের সাথে ক্রিসেরও আইডি কার্ডটা দেখতে চায়, কিন্তু রোজ পুলিশকে বলে, দেখুন গাড়িটা তো আমি চালাচ্ছিলাম, আপনি আমার আইডি কার্ডটা দেখুন না, আমার বয়ফ্রেন্ডের আইডি কার্ড নিয়ে আপনি কি করবেন? তখন পুলিশটি রোজকে বলে, দেখুন গাড়ি যেই চালাক আমাদের এটা দেখার নিয়ম। কিন্তু রোজের জোরাজুরিতে পুলিশটি ক্রিসের আইডি কার্ডটা না দেখে সেখান থেকে বেরিয়ে যায়। রোজ ক্রিসকে নিয়ে নিজের বাড়ির দিকে এগোতে থাকে। রোজ ক্রিসকে এতটাই ভালোবাসে যে ক্রিসকে যদি কেউ কিছু বলে তাহলে তার খবর বানিয়ে দেবে। মানে রোজ ক্রিসকে খুবই ভালোবাসে। কিন্তু এরপর ক্রিসের এই সুন্দর জীবনটা যে মর্মান্তিক মুহূর্তে পরিণত হয়ে যাবে, এটা ক্রিস স্বপ্নেও ভাবতে পারছিল না। রোজের বাড়িটা শহর থেকে অনেকটাই দূরে একটা নির্জন জায়গায়। অবশেষে রোজের বাড়িতে ক্রিস এসে পৌঁছায়। ক্রিসের একটু টেনশন হচ্ছিল, কারণ আগেই বলেছি ক্রিস একটা কালো মানুষ আর রোজ গোলাপের পাপড়ির মতো সুন্দরী। তাই যে কোনো বাবা মাই চাইবে না রোজ একটা কালো মানুষকে বিয়ে করুক। কিন্তু ক্রিসের এই ভাবনা ভেঙে যায় তখনই যখন ক্রিস রোজের বাবা মার সাথে আলাপ করে। ক্রিসের সব জমাট বাঁধার দুশ্চিন্তা গলে জল হয়ে যায়। রোজের বাবা ড্যান আর মা মেসির ব্যবহার এবং আন্তরিকতা প্রশংসিত। রোজের বাবা এবং মা ক্রিসকে সাদরে আমন্ত্রণ জানায়। রোজের মা মেসি একজন সাইকিয়াট্রিস্ট এবং হিপনোটাইজও খুব ভালো করতে পারে। রোজের বাবা ড্যান হলো একটি বড় ব্রেন সার্জন ডক্টর, আর রোজের ভাই জেরেমিও বাবার মতো ডক্টর হতে চায়। রোজের এই হাসি খুশি পরিবারকে ক্রিসের খুব ভালো লাগে। রোজের বাবা ড্যান ক্রিসকে বাড়ির চারিপাশটা ঘোরাতে থাকে। ক্রিস দেখে রোজের বাড়িতে ওয়াল্টার নামের একটি মালি আর জর্জিয়া নামের একটি কেয়ারটেকার কাজ করে। আর অদ্ভুত ব্যাপার হলো তারা দুজনেই কালো আমেরিকান। এই ব্যাপারটা ক্রিসের খুব একটা ভালো লাগে না, কারণ আগেকার দিনে আমেরিকায় ফর্সা মানুষরা কালো মানুষদের গোলাম হিসেবে রাখতো। কিন্তু ড্যান ক্রিসকে বলে, আমার বাবা মা যখন অসুস্থ ছিল তখন থেকেই বাবা মাকে দেখাশোনা করার জন্য এই জর্জিয়া আর ওয়াল্টারকে আমরা রেখে দিয়েছিলাম। মা বাবা মারা যায়, কিন্তু আমরা এই জর্জিয়া আর ওয়াল্টারের মায়া পড়ে যাই, তাই জর্জিয়া আর ওয়াল্টারকে বাড়িতেই রেখে দিয়েছি। এবার ড্যান ক্রিসকে বলে, তোমার বাবা মা কোথায় থাকে এবং কি কাজ করে? ক্রিস বলে, বাবা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে আর মা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ক্রিস একটু আপসেট হয়ে যায়। জানা যায় ক্রিস ধূমপান করে। ক্রিস তো ধূমপান ছাড়তে চায় কিন্তু কিছুতেই পারছে না। তখন ড্যান ক্রিসকে বলে, যদি তুমি চাও মেসির সাহায্য নিতে পারো, কারণ মেসি খুব ভালো হিপনোটাইজ করতে পারে। আর আমি তো এইভাবেই ধূমপান ছেড়েছি, এখন আমার নেশার কথা মনে পড়লে বমি উঠে আসে। ক্রিস ব্যাপারটা মজার ছলে নেয়
এদিকে ড্যান রোজকে বলে, রোজ তোমার দাদু দিদার মৃত্যুবার্ষিকীতে একটা আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। ক্রিস, সেদিন আমাদের পরিবারের সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। এদিকে হঠাৎ জর্জিয়া জুস নিয়ে এসে কিছু একটা চিন্তা করতে করতে অন্য মনস্ক হয়ে যায়, আর একটু জুস পড়েও যায়। এটা দেখে মেসি জর্জিয়াকে একটু ধমক দিয়ে বলে, জর্জিয়া তুমি ঘরে গিয়ে রেস্ট নিতে পারো। এটা শুনে জর্জিয়া একটা অদ্ভুত হাসি হেসে মেসিকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই ঘটনাটা ক্রিসের একটু অদ্ভুত লাগে। খাবার টেবিলে রোজের ভাই জেরেমি নেশার ঘরে আবল তাবল বকতে থাকে। জেরেমি ক্রিসের সাথে ফাইটিং নিয়ে একটু তর্ক শুরু করে দেয়, কিন্তু মেসি এসে জেরেমিকে নিজের ঘরে চলে যেতে বলে। জেরেমি রাগ করে ঘরে চলে যায়। রাতে ক্রিসের কিছুতেই ঘুম আসছিল না, তাই ক্রিস ধূমপান করার জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর ক্রিস দেখে মালি ওয়াল্টার তীর বেগে ক্রিসের দিকে মারমুখীও ছুটে আসছে। ক্রিস ভাবে, আরে হচ্ছেটা কি? কিন্তু ওয়াল্টার ক্রিসকে কিছু না করেই পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জর্জিয়া জানালার কাঁচের সামনে দাঁড়িয়ে আচমকা মিটিমিটি হাসতে থাকে। জর্জিয়াকে দেখে মনে হচ্ছিল জর্জিয়া একদম স্বাভাবিক নয়। এরকম দৃশ্য দেখার পর ক্রিস ভাবতে থাকে, এরা এরকম ব্যবহার করছে কেন? ক্রিস ঘরে চলে আসে। মেসি ক্রিসকে নিজের থেরাপি রুমে একটু আড্ডা দেওয়ার জন্য ডাকে। মেসি বুঝতে পেরেছিল ক্রিস বাইরে ধূমপান করতে গেছিল, তাই মেসি ক্রিসকে বলে, ধূমপান কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। যদি তুমি আমার মেয়ের সামনে করো তাহলে কিন্তু আমি এটা মেনে নেব না। ধূমপান তোমাকে ছাড়তেই হবে। মেসি ক্রিসকে বলে, তুমি কি জানো মানুষকে হিপনোটাইজ কি করে করা যায়? কিন্তু ক্রিস তো হিপনোটাইজ জিনিসটা বিশ্বাসই করতো না, তাই মেসির কথায় ক্রিস একটু হেসে ফেলে। এবার মেসি একটি চা ভর্তি কাপে একটি চামচ দিয়ে ঘোরাতে ঘোরাতে কথা বলতে থাকে। একটা হালকা আওয়াজ হতে থাকে। সেই আওয়াজের সাথে তাল মিলিয়ে মেসি ক্রিসকে বলে, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? ক্রিস বলে, হ্যাঁ, আমি একটা কাঁচের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার মেসি ক্রিসকে বলে, যখন তোমার মা মারা গেল তখন তুমি কোথায় ছিলে? ক্রিস তো মায়ের কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তবুও মেসি ক্রিসের মায়ের সাথে কি হয়েছিল ক্রিসকে বারবার জিজ্ঞাসা করতে থাকে। ক্রিস নিজের ছোটবেলায় ফিরে যায়। ক্রিস বলতে থাকে, সেদিন বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরে টিভি দেখছিলাম। তারপর আমি ফোনে জানতে পারি আমার মায়ের দুর্ঘটনা হয়েছে। তখন মেসি ক্রিসকে বলে, তুমি তো জানতে তোমার মায়ের দুর্ঘটনা হয়েছে, তবে তুমি কেন কাউকে কল করে ডাকুনি? ক্রিস কান্না করে বলে, আমি ভয় পেয়ে গেছিলাম। এদিকে মেসি কাপে চামচ ঘোরানোর গতি আরো বাড়িয়ে দেয় এবং ক্রিসকে বলে, এখন তুমি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? ক্রিস অবিশ্বাস্যকর ভাবে বৃষ্টির আওয়াজ শুনতে পায়। ক্রিস বলে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তখন মেসি বলে, তুমি এখন সে টিভির বাক্সের মধ্যে আটকে গেছো। ক্রিস তখন বুঝতে পারে সে যেন এক অদ্ভুত বশীকরণ মন্ত্রের মধ্যে আটকে পড়েছে। ক্রিস নিজের হাত পা কিছুই নাড়াতে পারছে না। মানে এই ছেলে হবু শ্বশুর বাড়িতে আদর যত্ন খাওয়ার জন্য এসে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, মেসি ক্রিসকে বলে, তুমি উঠতে পারবে না। ক্রিস বলে, কেন আমি উঠতে পারবো না? মেসি বলে, কারণ তুমি সেই দিনের মতো প্যারালাইজ হয়ে গেছো, যেদিন তোমার মা বাঁচার জন্য ছটফট করছিল আর তুমি নিজের মাকে বাঁচানোর চিন্তা না করে টিভি দেখছিলে। আমি এখন যা বলবো তুমি তাই শুনবে। আমি চাই তুমি এখন পিছনের দিকে চলে যাও। ক্রিস দেখতে পায় যে সে একটা বক্সের মধ্যে বন্দি হয়ে গেছে। মেসি বাইরে থেকে বলতে থাকে, আমি চাই তুমি আরো গভীরে চলে যাও। কাপের চামচ ঘোরানোর আওয়াজের তালে তালে ক্রিস যেন আরো অতুল গভীরে তলিয়ে যাচ্ছে। এদিকে ক্রিসের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। ক্রিসকে দেখে মনে হচ্ছে ক্রিস মানসিক দিক থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছে, কিন্তু ক্রিস কিছুই করতে পারছে না। হিপনোটাইজ যে এত খতরনাক এটা কি কেউ জানতো? হঠাৎ ক্রিসের ঘুম ভাঙে। ক্রিস ভাবে, দূর, এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। ক্রিস ওয়াল্টারের সাথে কথা বলতে যায়। ওয়াল্টার অদ্ভুত ভাবে একটু হেসে বলে, আমি গভীর রাতে নাইট ওয়াক করতে যাই। কালকে রাতে ওভাবে তোমার পাশ দিয়ে ছুটে যাওয়ার জন্য তুমি হয়তো ভয় পেয়ে গেছো, সেটার জন্য আমি দুঃখিত। আচ্ছা, ওসব ছাড়ো, কালকে রাতে ম্যাডাম মেসির সাথে কেমন কাটলো? সবকিছু ঠিক আছে তো? ক্রিস ভাবে, তাহলে কাল রাতের ঘটনাটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। ক্রিস রোজকে বলে, তোমার মা হয়তো কালকে আমাকে হিপনোটাইজ করেছিল, তাই তো আমার সিগারেটের কথা মনে পড়লেই বমি পাচ্ছে। একথা শুনে রোজ তো অবাক হয়ে যায়। অনুষ্ঠানের অতিথিরা সব চলে আসে। রোজের আত্মীয় স্বজনরা ক্রিসকে আপন করে নেয়, কিন্তু ক্রিসের এই হাসি খুশি পরিবেশের মাঝেও ভালো লাগছিল না। ক্রিস দেখে ক্রিসের মতো একটি কালো আমেরিকান ছেলেও সেই পার্টিতে এসেছে। ক্রিস এই লোগান ছেলেটির সাথে আলাপ করতে গিয়ে ক্রিসের মনে হতে থাকে লোগান ছেলেটিকে ক্রিস যেন অনেক আগে থেকেই চেনে, আর লোগান ঠিক যেন ওয়াল্টারের মতো অস্বাভাবিক আচরণ করছে। আরে এর থেকে অবাক ব্যাপার হলো এই কম বয়সী ছেলেটা নাকি এই বয়স্ক মহিলাটির স্বামী। এটা ক্রিস কিছুতেই মানতে পারছিল না। ক্রিস চারিদিকে প্রকৃতির ছবি তোলার জন্য এগিয়ে যায়। এদিকে দেখা যায় একটা অন্ধ বৃদ্ধ লোকের গার্ড দূরে ক্রিসকে দেখা মাত্র বৃদ্ধটিকে বলছে, স্যার, ছেলেটি কিন্তু এদিকেই আসছে। ক্রিস অন্ধ বৃদ্ধের কাছে আসার পর আলাপ করে জানতে পারে যে মোয়ারসন নামের এই অন্ধ বৃদ্ধটা একটি অঙ্কন শিল্পী। ইনি অন্ধ হওয়া সত্ত্বেও এনার দারুণ প্রতিভা আছে। এই জন্য
ক্রিসের বৃদ্ধ জেমকে খুবই ভালো লাগে। ক্রিস রুমে গিয়ে দেখে ফোনের চার্জারটা খোলা। ক্রিস রোজকে বলে, আমি জানি এই কাজটা জর্জিয়াই করেছে। জর্জিয়াকে আমার সুবিধা ঠিক মনে হচ্ছে না। ক্রিস তার পুলিশ বন্ধু রডকে ফোন করে বলে, রোজের বাড়ির কেয়ারটেকার এবং মালিক দুজনই আমাদের মতো কালো, কিন্তু তারা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। এই আচরণ আমার একদমই ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় আমার ধূমপান ছাড়াতে কালকে রোজের মা মেসি আমাকে হিপনোটাইজ করেছিল। রড ক্রিসকে বারবার বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু ক্রিস রডকে বলে, না না, রোজের পরিবার খুবই ভালো, চলে গেলে খারাপ দেখাবে। হঠাৎ জর্জিয়া ক্রিসের ঘরে চলে আসে আর জর্জিয়া কথার টান দিয়ে বলে, আমি কাজের মধ্যে ভুল করে আপনার ফোনের চার্জারটা খুলে দিয়েছিলাম, আমি আপনার কাছে তার জন্য ক্ষমা চাইছি। ক্রিস বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা জর্জিয়া, এত ফর্সা লোকের মাঝখানে তোমার দম আটকে আসে না? কিন্তু জর্জিয়া বলে, রোজের পরিবার খুবই ভালো মানুষ, ওনারা আমাকে নিজেদের পরিবারের সদস্যই মনে করে। জর্জিয়া হাসতে হাসতে জর্জিয়ার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। জর্জিয়াকে দেখে ক্রিসের মনে হচ্ছিল শত কষ্টের মাঝেও কিছু একটা শক্তি জর্জিয়াকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। জর্জিয়া সেখান থেকে চলে যায়। ক্রিস বাইরে চলে এসে লোগানের একটি ফটো তুলতে যায়, আর লোগানের চোখে ফোনের ফ্ল্যাশ লাইটটা পড়তেই লোগানের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। তখন লোগান ক্রিসকে চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। ক্রিস তো বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি এখানে। মেসি এবং বাকিরা লোগানকে সেখান থেকে নিয়ে চলে যায়। লোগানের এমন কাজকর্ম দেখে রোজ তো রেগে যায়। এরপর রোজ ক্রিসের মনটা হালকা করার জন্য ক্রিসকে একটি ঝিলের ধারে ঘুরতে নিয়ে যায়। ক্রিস রোজকে বলে, আমার এই লোগান ছেলেটাকে খুব চেনা লাগছে, আমি আগে কোথায় দেখেছি কিছুতেই সেটা মনে করতে পারছি না, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রোজ বলে, ক্রিস তুমি আমাকে ছাড়াই চলে যাবে? ক্রিস একটু দুর্বল হয়ে যায়। তারপর রোজ আর ক্রিস দুজনে ঠিক করে দুজনে একসাথে এখান থেকে যাবে। এদিকে ক্রিস আর রোজ বাড়িতে না থাকা অবস্থায় বাগানেতে একটি অদ্ভুত নিলাম সভা বসেছে। এই নিলামে ক্রিসের ছবি দেওয়া আছে, কিন্তু কেন? কোন মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে? ড্যান ইশারায় এক এক করে সবাইকে দাম বলে, আর শেষে সেই অন্ধ জেম নিলামে বেশি টাকা দিয়ে ক্রিসের ছবিটি কিনে নেয়। ক্রিস বাড়িতে এসে লোগানের ছবিটা বন্ধু রডকে ফোনে পাঠায়, আর রড ছবিটা দেখা মাত্র ক্রিসকে বলে, আরে এই ছেলেটা তো অ্যান্ড্রু, এ তো এডওয়ার্ড রাস্তায় নিখোঁজ হয়ে গেছিল। রড ক্রিসকে বলে, ক্রিস আমার মনে হচ্ছে রোজের বাড়িতে বড় গন্ডগোল আছে, তুমি তাড়াতাড়ি রোজের বাড়ি থেকে বেরিয়ে পড়ো, না হলে বিপদে পড়বে। ক্রিস রোজকে বলে, আজ রাতেই তুমি আর আমি এখান থেকে চলে যাব। তখন রোজ ক্রিসকে বলে, ঠিক আছে, আমি নিচ থেকে আমাদের লাগেজগুলো নিয়ে আসি। রোজ নিচে নেমে যায়। ক্রিস গাড়ির চাবি খুঁজতে গিয়ে একটি বক্স পায়। বক্সে যা ছিল তাই দেখে ক্রিসের মাথা ঘুরে যায়। এর মধ্যে রোজের অনেকগুলো প্রেমিকের ছবি ছিল, আর তাদের সবাইকেই রোজ এই বাড়িতেই নিয়ে এসেছিল। অদ্ভুত ব্যাপার হলো তারা সবাই ব্ল্যাক আমেরিকান। ওয়াল্টার আর জর্জিয়ার সাথে রোজের ফটো দেখে ক্রিস বুঝে যায় যে সে মহা বিপদে পড়েছে। এক্ষুনি এখান থেকে পালিয়ে না গেলে তার সাথে খুব খারাপ কিছু ঘটে যাবে। ক্রিস তাড়াতাড়ি নিচে নেমে যায়। ক্রিস রোজের থেকে গাড়ির চাবিটা চায়, আর রোজ বলে, আমি গাড়ির চাবিটা খুঁজেই পাচ্ছি না। তখন ক্রিস রোজের দিকে চিৎকার করে বলে, রোজ আমার গাড়ির চাবিটা এক্ষুনি চাই। এদিকে জেরেমি ক্রিসের দিকে এগিয়ে আসতে থাকে। এবার এখানে একটি মারাত্মক টুইস্টিং আসে। হঠাৎ রোজ চাবিটা বার করে বলে, ক্রিস এই গাড়ির চাবিটা যদি আমি তোমায় দিয়ে দিই তাহলে তুমি তো পালিয়ে যাবে, এটা আমি কি করে করতে পারি? ক্রিস রোজের এমন কথা শুনে ক্রিস তো খেল হারিয়ে ফেলে। ক্রিস যে রোজকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছিল, সেই রোজই শহরের সবচেয়ে বড় মানুষ পাচারকারী। ক্রিস পালাতেই যাবে, ঠিক সেই সময় রোজের মা মেসি কাপের চামচের আওয়াজ করে। ব্যাস, ক্রিস পুরো বশীভূত হয়ে যায়। এক ঝটকায় ক্রিস নিচে পড়ে যায়। ক্রিস হাত পা কিছুই নাড়াতে পারে না, সেই বক্সের মধ্যে বন্দি হয়ে যায়। তারপর ক্রিস জ্ঞান হারায়। এদিকে ক্রিসের বন্ধু রড ক্রিসকে বারবার ফোন করে ক্রিসকে ফোনে পাচ্ছিল না, তাই রড ডিটেকটিভদের কাছে গিয়ে ক্রিসের ব্যাপারে এবং নিখোঁজ হয়ে যাওয়া সেই অ্যান্ড্রুর ব্যাপারে কথা বলে। কিন্তু অলস ডিটেকটিভরা এই ঘটনা শুনে হেসে উড়িয়ে দেয়। এদিকে ক্রিসের জ্ঞান ফিরতে ক্রিস নিজেকে একটা ফাঁকা ঘরে বাঁধা অবস্থায় পায়। সামনে একটা টিভিতে সেই অন্ধ জেম ক্রিসকে বলে, আসলে তোমাকে আনা হয়েছে এক বিশেষ কাজের জন্য, তোমার উপর কুয়াগুলো পদ্ধতির ব্যবহার করা হবে। এই কুয়াগুলো পদ্ধতি কি তোমাকে বুঝিয়ে বলি। প্রথমে তোমার উপর মেসি হিপনোটাইজ করেছিল, যার ফলে তুমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছো। এর ফলে তোমার মন পুরোপুরি বন্দী হয়ে গেছে। এরপর তোমার উপর ট্রান্সপ্ল্যান্টেশন করা হবে। যেহেতু আমি তোমাকে কিনেছি, তাই আমার মস্তিষ্কটা কেটে তোমার মস্তিষ্কের জায়গায় বসানো হবে। এতে তুমি পুরোপুরি মারা যাবে না, কিন্তু তোমার মস্তিষ্কের একটি অংশ যেটা নার্ভের সঙ্গে যুক্ত থাকে সেটা সুপ্ত অবস্থায় থাকবে, মানে লক হয়ে থাকবে।
যার ফলে তোমার শরীরের সাথে তোমার কানেকশন ভাঙবে না। শরীর তোমার থাকবে কিন্তু তাতে আমার কন্ট্রোল থাকবে। ক্রিস বলে, শুধুমাত্র আমাদের মতো কালো মানুষদেরকেই তোমরা কেন স্বীকার করছো? জেম বলে, আসলে আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি, এখন আমরা শক্তিশালী হয়ে অনেক বছর বাঁচতে চাই। আমার তো তোমার ওই চোখগুলো চাই, যেটা দিয়ে আমি পুরো পৃথিবীটা দেখবো। এবার টিভি স্ক্রিনে মেসির সেই কাপের চামচ ঘষার আওয়াজ শুনে ক্রিস হিপনোটাইজ হয়ে আবার জ্ঞান হারায়। এদিকে ড্যান জেমের মাথার সার্জারির জন্য মাথার ছাল কাটে, আর জেরেমি বাবার কথা মতো সেই রুমে ক্রিসকে নিতে আসে। জেরেমি ঘরে ঢোকা মাত্র ক্রিস জেরেমিকে মেরে অজ্ঞান করে দেয়। আসলে চেয়ার থেকে বেরোনো কিছুটা তুলো ক্রিস নিজের কানে লাগিয়ে রেখেছিল, যার ফলে মেসির হিপনোটাইজের বশীভূত না হয়ে ক্রিস জ্ঞান হারায়নি। ক্রিস বাইরে বেরিয়ে ড্যানকে হরিণের শিং দিয়ে এফোর ওপর করে মেরে দেয়। এদিকে মেসি ক্রিসকে দেখে কাপ প্লেটটা ধরতেই যাবে, ঠিক সেই সময় ক্রিস কাপ প্লেটটা ভেঙে দেয়। মেসি ক্রিসের উপর হামলা করতে গেলে ক্রিস মেসিকে মেরে দেয়। এদিকে রড ক্রিসের ফোনে ফোন করে, আর রোজ ফোনটা ধরে বলে, রড, ক্রিস তো রাগ করে ফোন রেখে বেরিয়ে গেছে, আর আমরা ক্রিসকে খুঁজেই পাচ্ছি না। এইসব মিথ্যে কথা বলতে থাকে। এরপর রোজ বলে, আমি জানি রড, তুমি আমাকে পছন্দ করো। এই কথা শোনা মাত্র রড বুঝে যায় ক্রিসের সাথে খুব খারাপ কিছু ঘটনা ঘটেছে। এদিকে ক্রিস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় জেরেমি ক্রিসকে মারতে আসে, আর জেরেমিকে ক্রিস মারতে মারতে শেষ করে দেয়। তারপর ক্রিস গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু জর্জিয়াকে দেখে ক্রিসের মায়া হয়, কারণ এই শয়তান পরিবার জর্জিয়াকে ওটা শিকার বানিয়েছে। তখন ক্রিসের মায়ের কথা মনে পড়ে, কারণ মাকে তো ক্রিস বাঁচাতে পারেনি, তাই ক্রিস জর্জিয়াকে বাঁচানোর জন্য গাড়িতে তুলে নেয়। এদিকে এত সব ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু রোজ কিছুই বুঝতে পারছিল না, কারণ এই খতরনাক মেয়ে তখন ইন্টারনেটে ছিলে পটাতে ব্যস্ত ছিল। গাড়ির আওয়াজে রোজ বুঝে যায় যে ক্রিস হয়তো পালিয়ে যাচ্ছে, তাই রোজ বন্দুক হাতে বেরিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর গাড়িতে জর্জিয়ার জ্ঞান ফিরতে জর্জিয়া ক্রিসের উপর হামলা করে, আর আমরা জানতে পারি যে জর্জিয়ার শরীরটা কন্ট্রোল করছে রোজের দিদা, মানে রোজের দিদার মস্তিষ্কটা এই জর্জিয়ার মাথায় বসানো হয়েছিল। সেই ব্রেনের সাহায্যেই রোজের দিদা মারা যাওয়ার পরও জর্জিয়ার শরীরটিকে কন্ট্রোল করে যাচ্ছে। এইসব বিশৃঙ্খলার মাঝে ক্রিসের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং জর্জিয়া মারা যায়। ক্রিস গাড়ি থেকে বেরিয়ে পালাতে থাকে। পিছন থেকে রোজ ক্রিসের ওপর অনবরত গুলি চালাতে থাকে। রোজ ওয়াল্টারকে বলে, যাও দাদু, ক্রিসকে শেষ করে দাও। মানে রোজের দাদুও ওই ওয়াল্টারের শরীরটিকে কন্ট্রোল করছে। মানে রোজের দাদুর মৃত্যুর আগেই রোজের দাদুর ব্রেনটা ড্যান ওয়াল্টারের মাথায় বসিয়ে দিয়েছিল, যার সাহায্যে এতদিন ধরে রোজের দাদু ওয়াল্টারের শরীরটা নিয়ন্ত্রণ করে যাচ্ছিল। এদিকে ক্রিসকে যখন ওয়াল্টার মেরে ফেলতেই যাবে, সেই সময় ক্রিস ফোন খুলে ফোনের ফ্ল্যাশটা অন করে এটি ক্লিক করে। হঠাৎ ওয়াল্টার শান্ত হয়ে যায়, উঠে পড়ে এবং ওয়াল্টার রোজের কাছ থেকে বন্দুকটা নিয়ে রোজকেই গুলি করে দেয় এবং ক্রিসের দিকে তাকিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। ক্রিস রোজের গলা টিপে রোজকে মারতে যায়, কিন্তু ভালোবাসার মানুষকে কি মারা যায়? তাই ক্রিস রোজকে ছেড়ে দেয়। এদিকে রড ক্রিসের খবর না পেয়ে গাড়ি নিয়ে একেবারে ক্রিসকে খুঁজতে এই শহরে চলে আসে এবং রড ক্রিসকে খুঁজে পেয়ে গাড়িতে তুলে নেয়। এদিকে রোজ মারা যায়। অবশেষে দুই বন্ধু মিলে সেখান থেকে বেরিয়ে যায়। মুভিটি এখানে শেষ হয়ে যায়। এবার কিছু জায়গা ক্লিয়ার করি। লোগান আর ওয়াল্টারের চোখে ফোনের ফ্ল্যাশের আলো পড়তে তারা কেন স্বাভাবিক হয়ে গেছিল? এর কারণ হচ্ছে ওয়াল্টার আর লোগান এবং জর্জিয়ার শরীর মেসি হিপনোটাইজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রেখেছিল এবং তাদের মস্তিষ্কে অন্য মানুষের মস্তিষ্ক বসানো ছিল। যখন লোগান আর ওয়াল্টারের চোখে ফোনের ফ্ল্যাশের আলো পড়ে, তখন লোগান আর ওয়াল্টারের শরীর হিপনোটাইজার নিয়ন্ত্রণ ভেঙে যায়। তাই সেদিন লোগানের যখন হিপনোটাইজ ভেঙে গেছিল, লোগান ক্রিসকে বাঁচানোর জন্য ক্রিসকে বারবার বলছিল, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। কারণ লোগান চায়নি ক্রিসের অবস্থা লোগানের মতো হোক। রোজের পরিবার অনেক নিরীহ মানুষকে ধ্বংস করে দিয়েছে, তাই রোজ কোনো মানুষের যাতে ক্ষতি না করতে পারে তার জন্য ওয়াল্টার রোজকে দেখা মাত্রই মেরে দিয়েছিল। আর ওয়াল্টার জানতো বহু বছর ধরে তার নিজের শরীরটা অন্য একজন মানুষ নিয়ন্ত্রণ করে যাচ্ছিল। তাই ওয়াল্টার এই ধরনের দুঃস্বপ্নের মধ্যে বেঁচে থাকতে চায়নি, তাই আত্মহত্যা করেছিল। এই হলো আসল ব্যাপার। মানে এই পরিবারটা একটা ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে এসে তাদের শরীরে অন্য মানুষের ব্রেন বসিয়ে হিপনোটাইজের মাধ্যমে নিয়ন্ত্রণ করত। মুভিটা দারুণ ছিল। আচ্ছা, তুমি যদি এইরকম পরিস্থিতিতে থাকতে তাহলে তুমি কি ক্রিসের মতো বুদ্ধি খাটিয়ে পালাতে পারতে? সেটা কমেন্টে জানাও। তো এই ধরনের বা অন্যান্য স্বাদের মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সিনেরিও পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা, বাই।